গল্পের শুরুতেই নানাকে দেখা যায় যে খুব সুন্দর করে সেজে একটা ইভেন্টে এসেছে, কিন্তু নানার হাবভাব দেখে বোঝাই যাচ্ছে ও কিছু কুমতলব নিয়ে আছে। তো সে ওখানকার ক্লিনিং স্টাফ সেজে ইভেন্টে একটা মেয়ের সাথে এসে নানা রকম আজে বাজে কথাবার্তা বলে অপমান করতে থাকে যে ওই মেয়েটার জন্যই নাকি নানার ঘর ভেঙেছে। নিজের এত অপমান হতে দেখে মেয়েটা নানার সাথে কথা বলতে আসে। এতে অবশ্য নানা আরো বেশি সুযোগ পেয়ে যায় মেয়েটার সাথে অভিনয় করার। ও কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে থাকে ওর হাজবেন্ডের নাকি মেয়েটার সাথে অবৈধ সম্পর্কের জন্যই আজ ওর হাজবেন্ড ওকে ছেড়ে চলে গেছে। আর এইদিকে মেয়েটাও এক ব্যক্তির সাথে সম্পর্কে ছিল, ফলে এই সুযোগকে কাজে লাগিয়ে নানা মেয়েটার কাছে ওর খারাপ পরিস্থিতির কথাগুলো বলে, যে কারণে মেয়েটা নানাকে সাহায্য করতে ওর কাছে থাকা সমস্ত দামি জিনিসপত্র নানাকে দিয়ে দেয়। জানিয়ে কাঁদতে কাঁদতে নানা সেখান থেকে চলে যায়, কিন্তু মেয়েটা নানার অভিনয় ধরতে পারে না। আর বোঝা যায় মানুষকে মিথ্যে বুঝিয়ে লুটে নেওয়ার মতো কাজই হলো নানার। রাতে নানা মার্কেটে গেলে সেখানে থাকা মাছ বিক্রেতা নানার দিকে খারাপ নজরে তাকায়। প্রথমে নানা মাছ বিক্রেতাকে এড়িয়ে যাচ্ছিল, তবে ও আবারও ফিরে এসে মাছ বিক্রেতাকে ঠকাবে বলে চিন্তা করে। কিন্তু তখনই নানার আরো দুজন বন্ধু ওখানে এসে ওকে নিজের সাথে নিয়ে যায়। নানার বন্ধু ওকে বলে, আমি জানি তুমি অন্যদের ঠকাতে মাহির, কারণ তোমার অভিনয় করার ক্ষমতা আর 5 জনের থেকে অনেক বেশি। তাই আমি চাই তুমি আমার ইনস্টিটিউটে এসে আমার ওখানে থাকা মেয়েদের তোমার মতো অভিনয় শেখাও। বন্ধুর কথায় নানা রাজি ছিল না, কারণ ও চায় না অন্য কেউ ওর মতো মানুষ ঠকাক। যদিও নানার বন্ধুর অনেক বেশি ক্ষমতা থাকায় ও নানাকে এইটা বলে শাসিয়ে যায় যে যদি নানা ওর সাথে কাজ করতে না করে তাহলে ভবিষ্যতে নানার অবস্থা ও খারাপ করে দেবে। পরে নানা নিজের রুমে ছিল, তো ওর ওপরতলার অ্যাপার্টমেন্টে প্রচন্ড জোরে মিউজিক প্লে করায় নানার ডিস্টার্ব হচ্ছিল। তো ঘরের মধ্যে এদিক ওদিক করার সময় নানা জানলা দিয়ে দেখে অ্যাপার্টমেন্টের নিচে দুজন পুলিশ কারোর খোঁজ করছে। নানা চিন্তায় পড়ে যায়। ও ভাবে হয়তো ওর বন্ধু যে ওকে শাসিয়ে গেছিল ওই হয়তো পুলিশকে ওর নামে কমপ্লেন করেছে, যার জন্য পুলিশ ওকে ধরতে এসেছে। পরিমরি নানা কিছু জিনিসের সাথে তার ফেভারিট সিঙ্গারের একটা ফটো নিয়ে ওখান থেকে দৌড়ে পালায়। যদিও পরে বোঝা যায় পুলিশ আসলে ওই অ্যাপার্টমেন্টে নানার খোঁজে নয়, বরং ওর ওপর মহলে থাকা ছেলেটার অ্যাপার্টমেন্টে এসেছে যে নাকি প্রচন্ড জোর মিউজিক প্লে করায় সবার সমস্যা হচ্ছিল। তো যাই হোক, ভুল বুঝেই হোক, নানা ওখান থেকে পালিয়ে নিজের মা বাবার কবরের সামনে এসে বসে রয়েছে। ও নিজের মা বাবাকে বলছে, তোমরা জানো আমি পরের মাসে বিজনেস ট্রিপে যাচ্ছি, এখন তোমাদের আর কোনো চিন্তা নেই। এই কথাগুলো বলতে বলতে নানা থমকে যায়। ও ভাবতে থাকে মৃত মা বাবাকে সে কি করে মিথ্যে কথা বলতে পারে। এই বলে সে সত্যি বলতে শুরু করে। ও বলে ওর কোনো কাজ নেই, এমনকি বর্তমানে ওর কোনো মাথা গোজার জায়গাও নেই। সাথে ও এও বলে ওর একমাত্র দিদি যে কিনা ওর কাছ থেকে সরে গেছে। কথাগুলো বলার সময় হঠাৎই নানার দিদি ওকে ফোন করে বসে। দিদি বলে পরের মাসের 8 তারিখ আমার বিয়ে, সুতরাং আমি তোমায় আমার বিয়েতে উপস্থিত দেখতে চাই। যদিও দিদিকে রাগ দেখানোর জন্য নানা বিয়েতে যাবে না বলে ফোনটা কেটে দেয়, কিন্তু সেও কম জেদি ছিল না। ওভাবে দিদির বিয়েতে গিয়ে ও বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে। এই ভেবে ও দিদির বিয়েতে যাবে বলে ঠিক করে, এবং পরে নানা একটা বোটে করে দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যদিও ওই বোটে যে সিটে ও বসেছিল সেটা ওর ছিল না। এদিকে ওই বোটে একটা ছেলেকে দেখা যায়, ছেলেটার নাম ফ্যাঙ্ক। তো ফ্যাঙ্ক নানার বিপরীতে এসে বসে এবং ব্যাগ থেকে একটা রিং বার করে মন দিয়ে সেটা দেখতে থাকে। দেখে বোঝাই যাচ্ছে রিংটা ফ্যাঙ্ক তার গার্লফ্রেন্ডকে দেবে বলেই এনেছে। তো ফ্যাঙ্ক মন দিয়ে রিংটা দেখছে, তখনই পাশ থেকে দুটো লোক ফ্যাঙ্গের সামনে দিয়ে হেঁটে গেলে তাদের গায়ে ধাক্কা লেগে ফ্যাঙ্গের হাত থেকে রিংটা ছিটকে পড়ে যায় এবং সেটা নানা সিটের নিচে ঢুকে যায়। ফ্যাঙ্ক নানাকে ঘুমোতে দেখে ওকে কিছু না বলে নিজেই সিটের নিচ থেকে রিংটা বের করার চেষ্টা করে। এর মধ্যেই নানার ঘুম ভেঙে গেলে নিজের সামনে এইভাবে ফ্যাঙ্ককে দেখে ও প্রচন্ড রেগে ফ্যাঙ্গে এটা ওটা বলে মারতে শুরু করে। আর এই মারামারির মধ্যেই নানার ফেভারিট সিঙ্গারের ফটো ফ্রেমটা ফ্র্যাঙ্কের ব্যাগে পড়ে যায়। তো নানা ঝগড়া করতে এতটাই ব্যস্ত ও ফ্র্যাঙ্ককে কিছু বলার সুযোগই দেয় না। পরে সিকিউরিটি ফ্র্যাঙ্ক ও নানাকে ডেকে তাদের পরিচয় জানতে চাইলে প্রথমে ফ্র্যাঙ্ক তার পুরো পরিচয় গড়গড় করে বলতে থাকে। ও বলে এই রিংটা নাকি ওর মায়ের দেয়া,
যেটা ও তার গার্লফ্রেন্ডকে দিতে চায়। যদিও গার্ড ওকে দেখে বুঝতে পেরেছিল ছেলেটা খারাপ নয়, যে কারণে ও নানাকে বলে ফ্র্যাঙ্কের থেকে ওর ভয় পাওয়ার কিছু নেই, তারা যেন বিষয়টা মিটমাট করে নেয়। নানাও বিষয়টা কোনোভাবে মিটিয়ে ওখান থেকে যেতে গেলে গার্ড ও টিকিট দেখে বুঝতে পারে নানা ভুল জায়গায় গিয়ে বসেছে। ফলে নানাকে বোর্ডের বাইরে সিটে গিয়ে বসতে বলা হয়। আর বাইরের সিটের অবস্থা কেমন হতে পারে তা তো তোমরা বুঝতেই পারছো। এতে নানা একটু রেগেছিল। অন্যদিকে ফ্র্যাঙ্ক ওই রিংটা পেয়ে ওটাই দেখছে। আর ওখানেই অন্য এক ব্যক্তিকে দেখা যায় যে কিনা ওই রিংটা চুরি করার জন্য ওত পেতে রয়েছে। বোর্ডটা এক জায়গায় কিছুক্ষণের জন্য দাঁড়ালে ওই ব্যক্তি সুযোগ বুঝে ফ্র্যাঙ্কের পকেট থেকে রিংটা হাতিয়ে নেয়। অন্যদিকে নানার মনে পড়ে ওর ফেভারিট সিঙ্গারের ফটোটা ভুল করে ফ্র্যাঙ্কের ব্যাগেই রয়ে গেছে। যা মনে পড়ায় ও ফ্র্যাঙ্কের সাথে কথা বলতে গেলে ও দেখে ওই ব্যক্তিকে যে কিনা ফ্র্যাঙ্কের রিংটা চুরি করছিল। নানা ওই ব্যক্তির কাছে যায় আর এদিক ওদিকের কথায় ভুলিয়ে রেখে ব্যক্তিটার কোটের মধ্যে থেকে রিংটা নিয়ে নেয়। যদিও ওই ব্যক্তি তা বুঝতে পারে না। পরে আবারও বোটে উঠতে গিয়ে নানা দেখে বোট ছেড়ে দিয়েছে। সে চিৎকার করে বোট থামাতে বললেও বোট আর থামে না। নানা জানতো ওই রিংটা ফ্র্যাঙ্কের মায়ের দেওয়া, যে কারণে ও ঠিক করে রিংটা ও ফ্র্যাঙ্ককে ফিরিয়ে দেবে, বদলে ফ্র্যাঙ্কের কাছে থাকা ওর ফেভারিট সিঙ্গারের ফটোটা নিয়ে নেবে। পাশাপাশি এই গাছবলদটাকে দেখা যায় যে কিনা রিংটা রিং বক্সে আছে কিনা তার খেয়াল নেই, বরং সে প্র্যাকটিস করছে কিভাবে গার্লফ্রেন্ডকে প্রপোজ করবে। বোঝো কাণ্ড। তো গার্ডের সাথে কথা বলাকালীন নানা ফ্র্যাঙ্কের ঠিকানা শুনে নিয়েছিল। ফলে খোঁজ খবর করতে গিয়ে নানা ওখানকার কিছু মহিলার কাছে আসে ফ্র্যাঙ্কের ঠিকানা জানার জন্য। তবে ওই মহিলাগুলো ফ্র্যাঙ্ক নামে এখানে বহু মানুষ আছে এই কথা বললে নানা বলে ফ্র্যাঙ্ক হচ্ছে এই এলাকার মেয়রের ছেলে। আসলে বোর্ডে থাকাকালীন ফ্র্যাঙ্ক নিজের পরিচয় দেওয়ার সময় ও মেয়রের ছেলে এই কথা বলেছিল। তো মহিলাদের থেকে ঠিকানা পেয়ে নানা ফ্র্যাঙ্কের বাড়িতে এসে পৌঁছায়। ফ্র্যাঙ্কের বাড়িতে তার বাবা, কাকা, কাকিমা, দিদা এবং ফ্র্যাঙ্কের কাজিন ও বোন থাকে। তারা সবাই নানার হাতে থাকা ওই আংটিটা দেখে ভাবতে থাকে নানা হয়তো ফ্র্যাঙ্কের গার্লফ্রেন্ড। এক এক করে সভা করে সবাই নানাকে একের পর এক প্রশ্ন করতে থাকে। যদিও নানা তাদের প্রশ্ন কি শুনবে, উল্টে সে তো বলে আপনারা ভুল ভাবছেন, আমার সাথে ফ্র্যাঙ্কের কোনো সম্পর্ক নেই, বরং আমি তো ওর মায়ের এই আংটিটা ফিরিয়ে দিতে এসেছি। কথাটা শুনে ফ্র্যাঙ্কের বাড়ির সবাই মনে করে হতে পারে নানার সাথে ফ্র্যাঙ্কের ব্রেকআপ হওয়ার জন্য নানা এই রিংটা ফিরিয়ে দিতে এসেছে। ওরা তো নানার কোনো কথা শুনতেই নারাজ। উল্টে ফ্র্যাঙ্কের বোন তো নানার পথ আটকে তাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে কোথাও যেতে দেব না, আমি জানি তুমি আমার দাদার কলেজের ভালোবাসা, তোমাকে যেতে দিলে আমার দাদা একলা হয়ে যাবে। তো সবার কথা শুনে নানা কিছু করতো তার আগেই ছেলের ব্রেকআপ হয়ে যাবে এই শুনে বাবার হার্ট অ্যাটাক এসে যায়। ফ্র্যাঙ্কের বাবাকে হসপিটালে ভর্তি করানো হয়। ওদিকে ফ্র্যাঙ্ক তার গার্লফ্রেন্ডকে নিয়ে ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে এসেছে, যেখানে ওর গার্লফ্রেন্ডকে বসতে বলে স্টেজের ভেতরে যায়। আসলে ও গার্লফ্রেন্ডকে প্রপোজ করবে বলে একটা প্ল্যান করেছিল। তো এরই মাঝে বাড়ি থেকে ফোন আসলেও ফ্র্যাঙ্ক ফোনটা এড়িয়ে যায়। ওদিকে ফ্র্যাঙ্কের বাবার ট্রিটমেন্ট চলছে। তো ট্রিটমেন্ট চলাকালীন হঠাৎই মেশিন কাজ করা বন্ধ করে দিয়েছে দেখে কাকা ও নানা তৎক্ষণাৎ ডাক্তারকে ডেকে পাঠায়। ডাক্তার এসে চেক আপ করে দেখে বাবা তো ঠিকই আছে, তাহলে মেশিন কেন কাজ করছে না। তখনই এদিক ওদিক তাকাতে দেখা যায় ওদিকে বাবা মরতে চলেছে, আর এইদিকে এই কাজ বলদ মেশিনের পাওয়ার অফ করে নিজের ফোনে চার্জ দিতে ব্যস্ত। মানে তোমরাই চিন্তা করো কোন লেভেলের গাছ বলদ হলে এমনটা করতে পারে। কাকা প্রচন্ড রেগে কাজিনকে তখনই সেখান থেকে ভাগিয়ে দেয়। সাথে নানাও শরীর খারাপের বাহানা করে ওখান থেকে পালানোর চেষ্টা করছিল। তবে এদিক ওদিক ফ্র্যাঙ্কের পরিবারের লোকজনকে দেখে নানা ভুলবশত একজন গর্ভবতী মহিলার রুমে ঢুকে যায়। ফলে বেরোনোর সময় ডাক্তার নানাকে বলে বাচ্চা হতে এখনো 3 মাস সময় লাগবে, তো ততদিন অবধি যেন সাবধানে রাখা হয়। এবার নানা তো ডাক্তারের কথা শুনে নেয়, কিন্তু পিছন ফিরে তাকাতেই নানা দেখে ডাক্তারের কথাটা নানা ছাড়া ফ্র্যাঙ্কের
বাড়ির আরো দুজন মেম্বার শুনে নিয়েছে এবং ওরা ভাবে নানা হয়তো ফ্র্যাঙ্কের বাচ্চার মা হতে চলেছে। আর এই ভুল বোঝাবুঝিতেই নানার সমস্যা আরো বেড়ে যায়। ওদিকে কলেজের প্রোগ্রামে ফ্র্যাঙ্ক সবার সামনে একটা শো এর মাধ্যমে গার্লফ্রেন্ডকে স্টেজে ডাকে এবং সমস্ত অডিয়েন্সের সামনে ওকে প্রপোজ করার জন্য ওই রিং বক্সটা ওপেন করলে দেখা যায় সেখানে তো কোনো রিংই নেই। এতে ফ্র্যাঙ্কের মান সম্মান মাটিতে মিশে যায়, ফলে তার ব্রেকআপও হয়ে যায়, যার জন্য ওর বন্ধুরা ওর মজা উড়াচ্ছিল। কিন্তু ফ্র্যাঙ্ক বারবারই এটাই ভেবে যাচ্ছে ওই রিংটা আসলে কোথায় গেল। পাশাপাশি ফ্র্যাঙ্কের বাড়িতে ওর বাবা নানা যে প্রেগনেন্ট এটা জানতে পেরে নানাকে সাবধানে থাকতে বলে এবং নিজের ছেলেকে যা নয় তাই বলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলে। ফলে ফ্র্যাঙ্ক ভাবে বাড়িতে কি এমন হলো যে বাবা তাকে এত তাড়াতাড়ি বাড়িতে ডেকে পাঠালো। তো বোনকে ফোন করলে বোন বলে, দাদা তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে ব্রেকআপ করে মায়ের দেয়া রিংটা ফিরিয়ে দিতে এসেছে। বোনের কথা শুনে তো ফ্র্যাঙ্ক ভারী অবাক হয়। ও তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে বাড়িতে পরিবারের সবাই ফ্র্যাঙ্কের বাচ্চা নিয়ে আলোচনা করছে। তখনই কাজিন বলে ওঠে, যদি ফ্র্যাঙ্ক এই বাচ্চার দায়িত্ব না নিতে চায় তাহলে আমি নিতে রাজি আছি। স্বাভাবিক, কাজ বলদ সঠিক জায়গার সঠিক কথা বলবে না, এটাই তো স্বাভাবিক। কাজিনের কথা শুনে বাবা ওকে তখনই বাড়ি থেকে বের করে দেয়। আর তখনই নানাকে দেখা যায় যে কিনা বাড়ির সবার আলোচনা শুনতে পেয়ে রাতের অন্ধকারে জানলা টপকে পালানোর চেষ্টা করছে। তবে নিচে বাড়ির প্রতিটা মেম্বার এক এক করে বাইরে বেরিয়ে আসায় নানা দোতলা থেকে নিচে নামতে পারছিল না। তো সবাই ভেতরে চলে গেলে নানা হাত স্লিপ করে দিদার ঘরের জানলার ওপর এসে পড়ে। দিদা এইভাবে নানাকে ওপর থেকে পড়তে দেখে বলে, আরে তুমি তো স্বর্গের পরীর মতো আমার ঘরে এলে, আমি তো তোমার কথাই ভাবছিলাম। নানা কি বলবে বুঝতে পারছিল না। আর এদিকে ফ্র্যাঙ্কের বোন তখন নানার রুমের বাইরে এসে তাকে ডাকছে। তো হন্তদন্ত হয়ে নানা রুমের দরজা খুললে ও নানাকে দুধ দিতে এসেছিল। তো নানাকে এইভাবে হাঁপাতে দেখে বোন বলে, কি হয়েছে তোমার? নানা এদিক ওদিকের কথায় তাকে বুঝিয়ে বাজিয়ে পাঠিয়ে দেয়। পরের দিন ঘুম থেকে উঠে নানা দেখে ফ্র্যাঙ্কের বাড়ির সবাই ওকে আদর যত্ন করছে, ভালোবেসে খাবার খাওয়াচ্ছে, যা দেখে নানার চোখে জল চলে আসে। নানা কিছু খাচ্ছে না দেখে বাবা বলে, তোমার কি হয়েছে? কাঁদতে কাঁদতে নানা বলে, বহুদিন আমি আমার বাবাকে পাইনি, তাই তোমায় পেয়ে আমি অনেক হ্যাপি বাবা। নানার মুখে বাবা ডাকটা শুনে ফ্র্যাঙ্কের বাবারও অনেক ভালো লাগে। এরপর ধীরে ধীরে নানা বাড়ির সবার সাথে ঘুলে মিলে যায়। কখনো সে কাকিমার সাথে মার্কেটে যাচ্ছে, তো কখনো বোনের সাথে রাতে মুভি দেখে সময় কাটাচ্ছে। এমনকি রাতে নানা জল নিতে এলে দিদা বলে, আমার খিদে পেয়েছে, তুমি কি আমার জন্য খাবার বানাবে? খুব ভালোবেসে নানা ফ্র্যাঙ্কের দিদাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়, যা দেখে বাড়ির সবাই অনেক হ্যাপি। এদিকে ফ্র্যাঙ্ককে দেখা যায় যে নিজের হোম টাউনে ফিরে এসেছে। আসা মাত্রই ফ্র্যাঙ্ক এলাকার কিছু মহিলার থেকে জানতে পারে তার গার্লফ্রেন্ড নাকি প্রেগনেন্ট। কথাটা শুনে ফ্র্যাঙ্ক প্রচন্ড অবাক হয়ে ছুটে বাড়িতে আসে। সে পরিবারের সবাইকে এটা বোঝানোর চেষ্টা করে যে নানার সাথে তার কোনো সম্পর্ক নেই, এমনকি সে নানাকে চেনে অবধি না। ফ্র্যাঙ্কের কথায় নানাও বলে, হ্যাঁ সত্যি সেও ফ্র্যাঙ্ককে চেনে না। এই বলে সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। কিন্তু তখনই ফ্র্যাঙ্ক বলে ওঠে, এই মেয়েটা মিথ্যেবাদী, সে সবাইকে মিথ্যে কথা বলেছে। কথাটা শুনে নানা অনেকটাই রেগে যায় আর বাড়ির সবাইকে বানিয়ে বানিয়ে ফ্র্যাঙ্কের নামে মিথ্যে কথা বলতে শুরু করে, যে কিভাবে ফ্র্যাঙ্কের জন্মের পর তার মা মারা যায়। এমনকি কাজিনের সাথে ছোটবেলায় ফ্র্যাঙ্কের সব স্মৃতি সে এক এক করে বাড়ির সবাইকে বললে সবাই পুরনো কথা মনে করে কাঁদতে থাকে। আর সবাই এটা মানতে বাধ্য হয় যে ফ্র্যাঙ্ক ইচ্ছাকৃত নানার দায়িত্ব নেবে না বলে নিজে মিথ্যে কথা বলছে। আসলে পরিবারের সবার সাথে থাকাকালীন নানা ধীরে ধীরে ফ্র্যাঙ্কের বিষয়ে অনেক কিছুই জানতে পেরেছিল। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই ও ফ্র্যাঙ্কের পরিবারকে বুঝিয়ে দেয় ফ্র্যাঙ্ক মিথ্যেবাদী। ফলে পরিবারের সবাই ফ্র্যাঙ্কের ওপর চড়াও হয় এবং তাকে মারতে শুরু করে। ওদিকে নানারও তখন অভিনয় চলছে, ফলে নাটক করে ও ফ্র্যাঙ্ককে বাঁচাতে নিজেই ঝাঁপিয়ে পড়ে। শেষে ফ্র্যাঙ্কের বাবা নানাকে বাড়িতে রেখে ফ্র্যাঙ্ককেই বাড়ি থেকে বের করে দেয়। বলো, তোকে কে বলেছিল মিথ্যেবাদী বলতে? নে এবার বোঝ ঠেলা।
বেচারা শেষমেশ নিজের কাজিনের সাথে অন্য বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। এদিকে ফ্র্যাঙ্কের রুম পেয়ে নানা তো অনেক হ্যাপি। তখনই ফ্র্যাঙ্কের বোন নানাকে এসে বলে, তোমার সাথে দাদার সম্পর্কটা কিভাবে হয়েছিল? নানা তো মিথ্যে কথা বলতে মাহির, তো সে সুন্দর করে একটা গল্প সাজিয়ে দেয়। নানা বলে, একদিন আমি একটা রেস্টুরেন্টে আমার ফেভারিট সিঙ্গারের গান শুনছিলাম, এমন সময় তোমার দাদা ওখানে আসে আর খুব রোমান্টিক ভাবে আমাকে বলে, বিউটিফুল লেডি, তুমি কি তোমার আশেপাশে পোড়া গন্ধ পাচ্ছ? কথাটা শুনে আমি বলি, কই না তো। তোমার দাদা বলে, আমার হৃদয় জ্বলছে তোমার জন্য, আর এই কথাতেই আমি তোমার দাদার প্রেমে পড়ে যাই। গল্পটা শুনে অবশ্য সাধারণ কেউই বিশ্বাস না করলেও ফ্র্যাঙ্কের বোন কথাটা বিশ্বাস করে নেয়। পরের দিন নানা ফ্র্যাঙ্কের সাথে দেখা করতে কাজিনের বাড়িতে আসলে ফ্র্যাঙ্ক নানাকে বলে, তোমার সাথে আমার কিসের শত্রুতা যে তুমি আমার পরিবারের সাথে, এমনকি আমার সাথে এমনটা করলে? নানা বলে, ওর ফেভারিট সিঙ্গারের ফটো ফ্রেমটা নাকি ফ্র্যাঙ্কের কাছেই রয়েছে। কথাটা শুনে তো ফ্র্যাঙ্ক আরো রেগে যায়। সে বলে, একটা সাধারণ ফটো ফ্রেমের জন্য তুমি এতগুলো মানুষের সাথে এমনটা করতে পারো? আসল সত্যিটা হলো তুমি একজন মিথ্যেবাদী, সাথে চোর। তুমি ওই রিংটা চুরি করতে এমনটা করেছো। মিথ্যেবাদী ও চোর কথাটা শুনে নানা অনেক রেগে যায় আর সে ফ্র্যাঙ্ককে কষিয়ে চর বসিয়ে দেয়। চরের আওয়াজ শুনে কাজিন তৎক্ষণাৎ রুমে এলে নানা আবারও অভিনয় করে এটা বোঝানোর চেষ্টা করে যে ফ্র্যাঙ্ক নাকি ওকে চর মেরেছে। এই দেখে তো কাজিন রেগে গিয়ে ফ্র্যাঙ্কের ওপর ঝাঁপিয়ে পড়ে, সাথে তাকে আচ্ছা রকম ধোলাই দেয় নানাকে মারার জন্য। ওই রাতেই দিদাকে দেখা যায় যে কিনা ঠিক এইভাবে নানাকে আবারও রাতে তাকে খাবার বানিয়ে দেওয়ার জন্য ডাকছে। খাবার খাইয়ে দেওয়ার সময় কান্না করতে করতে দিদা বলে, ফ্র্যাঙ্কের মাও আমায় এইভাবে আদর করে খাইয়ে দিত, আর আজ তুমিও তাই করছো, তাই আমি তোমাকে হারাতে চাই না নানা। নানাও দিদাকে প্রমিস করে সে দিদাকে ছেড়ে কোথাও যাচ্ছে না। পরের দিন নানা ফ্র্যাঙ্কের বাবাকে দেখতে পায় যে কিনা গ্রামের একটা প্রচলিত ফেস্টিভ্যালের পোস্টার লাগাচ্ছিল। পোস্টারটা ছিল গ্রামের একটা ঐতিহ্যবাহী ফেস্টিভ্যালের, যার নাম ছিল সিকিং, অর্থাৎ সমুদ্রের রাজা। বিষয়টা নিয়ে নানা ফ্র্যাঙ্কের বাবাকে জিজ্ঞেস করলে বাবা বলে, সমুদ্রের রাজা তাকে বলা হয় যে সাধারণ মানুষের জন্য কঠিন সময় খাবার জোগাড় করে আনতে পারে। সাধারণভাবে এটা একটা প্রতিযোগিতার মাধ্যমে ঠিক করা হয় যে কে সিকিং হবে। প্রতিযোগিতার কথা শুনে নানা ফ্র্যাঙ্কের কথা বললে বাবা এতে অনেকটাই রেগে যায়, কারণ ফ্র্যাঙ্ক নিজের গার্লফ্রেন্ড এমনকি বাচ্চার দায়িত্ব নিতে চায় না। সে এই রকম একটা ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় কি করে যোগদান করবে? তবে নানা ও ফ্র্যাঙ্কের বোন চায় ফ্র্যাঙ্ক যেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পাশাপাশি ফ্র্যাঙ্ক মার্কেটে কিছু জিনিস আনতে গেলে সবাই ওর সাথে খুব খারাপ ব্যবহার করছিল, কারণ মেয়রের ছেলে হওয়ায় সবাই জানতে পেরে গেছিল ও নিজের গার্লফ্রেন্ড ও বাচ্চার সাথে কিরূপ ব্যবহার করেছে। তো কি আর করা যাবে? মন খারাপ করে ফ্র্যাঙ্ক ফিরছিল, তখনই ও সিকিং কম্পিটিশনের পোস্টার দেখতে পায়, যদিও ও ওটা এড়িয়ে চলে যায়। কিন্তু এরপরই দেখা যায় নানা ও ফ্র্যাঙ্কের বোন মিলে ফ্র্যাঙ্ককে লাঞ্চে ইনভাইট করে এবং নানা নিজের হাতে ফ্র্যাঙ্কের জন্য অনেক রকম খাবার বানিয়ে ওকে খাওয়াচ্ছে, যাতে ও ওই কম্পিটিশনে পার্টিসিপেট করে। যদিও ফ্র্যাঙ্ক কম্পিটিশনে পার্টিসিপেট করবে না একথা ছেড়ে নানাকে মিথ্যেবাদী এটা প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ে। আর কথায় কথায় ফ্র্যাঙ্ক বলে, তোমার কথায় আমি কম্পিটিশনে পার্টিসিপেট করব না। যা শুনে পরিবারের এক এক করে সবাই, কাকিমা, কাকু, এমনকি বাবাও ফ্র্যাঙ্ক কম্পিটিশনে পার্টিসিপেট করবে না বলে সবাই এসে বলে যায় ফ্র্যাঙ্ক যদি কম্পিটিশনে পার্ট না নেয় তাহলে ওরা যেন ফ্র্যাঙ্ককে খেতে না দেয়। বেচারা ফ্র্যাঙ্ক অনেকদিন হলো ভালো ভালো খাবার খেতে পারেনি, তাই বাধ্য হয়েই তাকে নানার কথা শুনতে হয়। তবে সে নানার সাথে একটা শর্ত করে নেয় যে যদি ফ্র্যাঙ্ক কম্পিটিশনে জিতে যায় তাহলে নানাকেও তার মিথ্যে সবার সামনে স্বীকার করে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। নানা এতেও রাজি ছিল। এরপর শুরু হয় ফ্র্যাঙ্কের কম্পিটিশনের প্রস্তুতি, যেখানে মেন্টার হিসেবে নানাই ফ্র্যাঙ্ককে গাইড করছিল। তো প্র্যাকটিস করতে গিয়ে বেচারা ফ্র্যাঙ্কের অবস্থা পুরোই খারাপ। যদিও নানার কথায় এইভাবে ফ্র্যাঙ্ককে উঠতে বসতে দেখে পরিবারের বাকি সবাই তো বেশ মজা নিচ্ছিল। তো কম্পিটিশনের প্রস্তুতি করতে গিয়ে ধীরে ধীরে নানা ফ্র্যাঙ্ককে লাইক করতে শুরু করে, যদিও ও সেটা ফ্র্যাঙ্ককে বুঝতে দেয় না। এরকমই একদিন সমুদ্রের কিনারে এসে ফ্র্যাঙ্ক নানাকে বলে, তুমি সবকিছু মিথ্যে দিয়ে চালাতে পারলেও ভালোবাসাকে পারবে না,
কারণ ভালোবাসা এতটাই পবিত্র হয় যে যদি সেই ভালোবাসার মানুষটা তোমার চোখের সামনে থাকে তাহলে তার প্রতিফলন তোমার চোখে মুখে ধরা পড়বে। কথাটা নানা মানতে না চাইলে ফ্র্যাঙ্ক নানার সাথে বাজি ধরে এটা প্রমাণ করার জন্য যে নানা মিথ্যে কথা বলছে নাকি সত্যি। ফ্র্যাঙ্ক বলে, তুমি কি কাউকে ভালোবাসো? নানা বলে, না, আমি কাউকে ভালোবাসি না। যদিও কথাটা বলার সময় ফ্র্যাঙ্ক নানার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকায় ফ্র্যাঙ্ক বুঝে যায় নানা মিথ্যে বলছে। এইভাবে ফ্র্যাঙ্ক বাজিতে জিতে যায়। তবে বলদ ফ্র্যাঙ্ক এটা বোঝে না যে নানা আসলে তাকেই লাইক করে, যদিও নানাও বিষয়টা এড়িয়ে যেতেই চাইছিল। রাতে বাড়ি ফিরে নানা দেখে তার দুই বান্ধবী ওকে খুঁজতে খুঁজতে ফ্র্যাঙ্কের বাড়ি অবধি পৌঁছে গেছে। ওর বান্ধবীরা ভাবে নানা হয়তো এই পরিবারকে ঠকানোর জন্যই এখানে এসেছে, যদিও নানা ওদের সাথে কাজ করবে না এমনটা বলে, কারণ ও ভেবেছিল ওই দিন রাতে অ্যাপার্টমেন্টে পুলিশ ওর বান্ধবীরাই পাঠিয়েছে। কিন্তু বান্ধবীরা এমনটা করেনি বলে নানাকে তাদের সাথে কাজ করতে বলে এবং নানাও চুক্তিবদ্ধ হওয়ায় ওকে বান্ধবীদের কথা মানতে হয়। এরপর কম্পিটিশনের দিন চলে আসে। সবাই খুব আনন্দের সাথে কম্পিটিশনে গিয়ে পৌঁছায়। ফ্র্যাঙ্ককে দেখা যায় যে খুব নার্ভাস ছিল কম্পিটিশনে যাওয়ার জন্য। নানা ওকে অনেক সাহস জোগানোর চেষ্টা করে, কিন্তু স্টেজে উঠে ফ্র্যাঙ্ক নিজের নামটা অবধি বলতে পারছিল না। বাড়ির সবাই এমনকি সেখানে থাকা অনেকেই ভাবে ফ্র্যাঙ্ক হয়তো কম্পিটিশনে পারফরমেন্স করতে পারবে না। এই দেখে নানা নিজেই স্টেজে উঠে ফ্র্যাঙ্ককে সাপোর্ট করে এবং নানা ও তার বন্ধুদের সাহায্য পেয়ে ফ্র্যাঙ্কের মনে সাহস আসে। ফলে ফ্র্যাঙ্ক খুব ভালোভাবে পারফরমেন্স করে। ফ্র্যাঙ্কের পারফরমেন্স দেখে সেখানে থাকা সবাই, এমনকি তার বাবা যে কিনা ফ্র্যাঙ্কের উপর এতটাই রেগেছিল, সে অবধি দাঁড়িয়ে হাততালি দেয়। এরপর কে কম্পিটিশনে জিতেছে এটা জানানোর সময় আসলে দর্শকে থাকা একজন এটা বলে যে ফ্র্যাঙ্ক নাকি অন্য কারোর সাহায্য নিয়ে নিজের পারফরমেন্স দেখিয়েছে। এতে অবশ্য বাড়ির সবাই একটু হলেও রেগেছিল, কারণ তারা তো নানাকে ফ্র্যাঙ্কের বউ বলেই মেনে এসেছে। যদিও শেষ পর্যন্ত ফ্র্যাঙ্ক বেস্ট পারফরমেন্সের ট্রফিটা না পেলেও জাজেস চয়েস অ্যাওয়ার্ড হিসেবে ওই সিকিং অ্যাওয়ার্ডটা পেয়ে যায়। এতে নানা থেকে শুরু করে পরিবারের সবাই তো অনেক হ্যাপি, এমনকি নানা তো দৌড়ে এসে ফ্র্যাঙ্ককে জড়িয়ে ধরে। ফ্র্যাঙ্কও বুঝতে পেরেছিল যে নানা ওকে লাইক করতে শুরু করেছে। এরপর সবাই মিলে তাদের জয়টা সেলিব্রেট করছিল। তবে সেখানে নানাকে না দেখতে পেয়ে ফ্র্যাঙ্ক নানার খোঁজ করতে বাড়িতে আসে। পাশাপাশি নানাকে দেখা যায় যে কিনা ওই সমস্ত দোষ, এমনকি ও যা যা মিথ্যে বলেছে এই পরিবারকে, তা একটা কাগজে লিখে ওর বান্ধবীদের সাথে ওখান থেকে চলে যাবে বলে ঠিক করে। বান্ধবীরা ভাবে নানা হয়তো ওই সিকিং কম্পিটিশনের সমস্ত প্রাইজ মানি নিজের সাথে নিয়ে পালাবে, যদিও নানা এমনটা করবে না এটা ওর বান্ধবীদের বলে দেয়। এরপর ফ্র্যাঙ্ক নানার ফেভারিট সিঙ্গারের সেই ফটো ফ্রেমটা নানার জন্য নিয়ে এসেছে ওকে দেবে বলে, কিন্তু ফ্র্যাঙ্ক এসে দেখে নানা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, যে কারণে সাহস করে ফ্র্যাঙ্ক ওই ফটো ফ্রেমটা নিজের কাছেই রেখেছিল। নানা বলে, আমি আমার সমস্ত মিথ্যে একটা লেটারে লিখে তোমার বাড়ির ড্রয়িং রুমে রেখে এসেছি। তোমার বাবা আমি চলে যাওয়ার পর ওটা দেখতে পেলে তোমায় আর ভুল বুঝবে না। ফ্র্যাঙ্ক নানাকে যেতে দিতে চায় না, কিন্তু এটা ও নিজের মুখে বলতেও পারছিল না। তো তারা কথা বলছে, এর মধ্যেই কাজিন ওখানে এসে ফ্র্যাঙ্কের হাত থেকে ওই ফটো ফ্রেমটা নিয়ে নেয়। ফলে নানা বলে, ও তাহলে এই ফটো ফ্রেমটা তোমার কাছেই ছিল ফ্র্যাঙ্ক, তার মানে তুমিও আমাকে মিথ্যে কথা বলে এসেছিলে আজ অব্দি। আসলে বিষয়টা এমন ছিল না। ফ্র্যাঙ্ক ওই ফটো ফ্রেমটা নিজের বন্ধুকে দিয়ে আনিয়েছিল, যা ওর ব্যাগে কলেজে ছিল। কথায় কথায় তখনই ওর ঘরে কাকিমা চলে আসে, যার হাতে নানার লেখা চিঠিটা ছিল। বাড়ির সবাই এক জায়গায় হলে ফ্র্যাঙ্কের বাবা ওই চিঠিটা পড়তেই যাবে, যা দেখতে পেয়ে সবাই যাতে নানাকে ভুল না বোঝে তাই ফ্র্যাঙ্ক ওই চিঠিটা ছিঁড়ে নিজেই খেয়ে নেয় এবং চিৎকার করে নানাকে ওদের বাড়ি থেকে চলে যেতে বলে। শেষে যাওয়ার আগে নানা তার সমস্ত দোষ, এমনকি সে যা যা মিথ্যে বলেছে তা বাড়ির সবার সামনে স্বীকার করে নেয়। বাড়ির সবাই এতে অনেকটাই কষ্ট পায়, যদিও ফ্র্যাঙ্কের কাছেও আর কোনো উপায় ছিল না নানাকে আটকে রাখার। ফলে সবাইকে কাঁদিয়ে নানা নিজেও কাঁদতে কাঁদতে গ্রাম ছেড়ে চলে যায়। এরপর নানা তার দিদির বিয়েতে এসে পৌঁছায়, যেখানে নানা না আসায় দিদি বিয়েতে নিজেকে প্রস্তুত করছিল না। শেষ পর্যন্ত নানা এসেছে দেখে তার দিদি বিয়ে করতে রাজি হয়। এমনকি দিদির সাথে যার বিয়ে হচ্ছে সেই মানুষটাও
নানাও সবাইকে আপন করে একসাথে তাদের পরিবারের অংশ হতে চায় এটা বললে নানার অনেক ভালো লাগে। এরপর সময় কিছুটা পার হয়ে গেলে দেখা যায় নানা একটা রেস্টুরেন্টে কাজ করছে। তো এরকমই একদিন কাজ থেকে ফেরার পথে নানা কল্পনায় যেভাবে ফ্র্যাঙ্ককে প্রথমবার দেখেছিল সেইভাবেই ফ্র্যাঙ্ক তার সামনে এসে দাঁড়ায়। সাথে পরিবারের সবাই মিলে তাদের একটা ডিনারের ব্যবস্থা করে দেয়। আর তখনই ফ্র্যাঙ্ক বলে, হেই বিউটিফুল লেডি, তুমি কি কিছু পোড়ার গন্ধ পাচ্ছ? নানা বলে, না তো। আর কল্পনার মতো এবার ফ্র্যাঙ্ক বলে, আমার হৃদয়টা পুড়ছে তোমার জন্য। সবাইকে এইভাবে নিজের পাশে পেয়ে নানার চোখে জল চলে আসে। তবে সবশেষে নানা বলে, সবকিছুই ঠিক আছে, তবে কল্পনায় আমার ফেভারিট সিঙ্গারের গানটা আমি মিস করছি। আর তখনই নানা দেখে ওর ফেভারিট সিঙ্গার ওদের ডিনার উপলক্ষে ওখানে গান করছে, যা দেখে নানা তো অবাক হয়ে যায়। এরপর ওরা সবাই মিলে একসাথে একটা সুন্দর মুহূর্ত কাটায়। আর এইভাবেই সবার এক হয়ে যাওয়ার সাথে গল্পটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই।